আসসালামু আলাইকুম। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হলো, মানবতা বিরোধী অপরাধের রায়। সেখানে তার ফাঁসি দণ্ড হয়েছে। তো এই ফাঁসির দ্বন্দ্বের যে আইনজীবীরা ছিলেন, শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আইনজীবীরা তারা সবাই তার বিরোধী পক্ষের আইনজীবী, অর্থাৎ যখন মানবতা বিরোধী অপরাধে জামাতের রাজাকারদের ফাঁসি হয়, স্বাধীনতা বিরোধীদের ফাঁসি হয়, তখন সেই রাজাকারদের আইনজীবী ছিল তাজুল ইসলাম। আজকে তাজুল ইসলাম হচ্ছে যে চিফ প্রসিকিউটর। তো এর ভিতরে আমরা স্মরণ করতে পারি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার আজাহার। তার যখন আপিলের রিভিউতে যায়, তখন সরকার পক্ষ যারা, এটা স্বাভাবিকভাবে যেহেতু মামলাটা সরকার করেছে, সরকার পক্ষ থেকে অবশ্যই প্রোটেস্ট হওয়ার দরকার ছিল। সরকার পক্ষ সেখানে কোনো প্রোটেস্ট করেনি। রাজাকার আজহারের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করার পর বিচারকও সম্ভবত বসেছিলেন তাকে খালাস দেওয়ার জন্য। সব কিছু মিলিয়ে সরকার, আসামি পক্ষ এবং বিচারক প্রত্যেকের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে রাজাকার আজাহার খালাস পেয়ে যায়। তো রাজাকার আজাহারের যে আইনজীবীরা ছিলেন বা রাজাকারদের যে আইনজীবীরা ছিলেন, তাদের মধ্যে প্রধান একজন ছিলেন মিস্টার তাজুল ইসলাম। উনি শেখ হাসিনার যে আদালতটা বসেছে সেই আদালতের প্রধান প্রসিকিউটর। আর বলা হয়ে থাকে যে আদালতে যেই বিচারকগুলো নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে জামাত সমর্থিত, অর্থাৎ জামাত তার প্রতিহিংসা বা যেটাকেই বলি না কেন সেটা তারা দেখাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে জামাতের প্রতিহিংসা যে শেখ হাসিনার বিরুদ্ধে আছে, সেই শেখ হাসিনাকে তারা আদালতে উপস্থাপন করতে পারেনি, কিন্তু শেখ হাসিনা তাদের প্রত্যেকটা রাজাকারকে আদালতে উপস্থাপন করে ফাঁসি দিয়ে অলরেডি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তা সব কিছু মিলে বিবেচনায় হাসিনার যে রায়টা হয়েছে, সেই রায়ে বিচারক খুশি, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও খুশি, তার সাথে শেখ হাসিনার যে আইনজীবী ছিল তিনিও খুশি, আর আইজিপি মামুন, তার আইনজীবী শিশির মনিরও খুশি। তো সব কিছু মিলে আমরা বুঝতে পারি যে আসলে যে বিচারটা হয়েছে সেই বিচারটাতে সকলেই খুশি, যেহেতু বিবাদী এবং বাদী বিবাদী দুজনেই খুশি, তার উপর আবার দেশের জনগণও খুশি। সব কিছু মিলে এই বিচারটা নিয়ে আসলে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তারপরেও প্রশ্ন থেকে যায়, প্রশ্ন আসে যে এই যে বিচারটা করা হয়েছে, শেখ হাসিনা যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য আসলে ফাঁসি হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি। তো সেটা তার হওয়া উচিত, কিন্তু বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনাকে যেভাবে ফাঁসানো হয়েছে বা যেভাবে মামলাটা সাজানো হয়েছে, আসলে খালি চোখে এটা আসলে মানে সাধারণ যদি চিন্তা ভাবনা করেন, আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার এই মামলাটা একটা সাজানো মামলা সেটা বোঝাই যায়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ড অর্থাৎ আসলে যে লাশ পোড়ানো ঘটনা ঘটেছে, সেটার জন্য শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, যেটা আসলে মানে এই মামলার দুর্বলতা একদিকে মানে একটাতেই প্রকাশ পায়। আর শেখ হাসিনা উত্তেজিত করেছে, এই জন্য যদি শেখ হাসিনাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়, তাহলে এরকম উত্তেজিত অনেকে অনেক ভর করেছে। সেই সাইদি সাহেব তাকে চাঁদে দেখা গিয়েছে বলে যে উত্তেজনা তৈরি করা হয়েছিল, এগুলো চিন্তা করলে তো আসলে মানে কোনোটাই আসলে আইনের বাইরে না। যাই হোক, আমরা এগুলা বলে লাভ নেই, কারণ যেই কোর্ট যে নাটক মঞ্চস্থ করতে চেষ্টা করছে, সকলে সেই নাটকটা এখন মঞ্চস্থ হচ্ছে। আলটিমেট এটা বাংলাদেশের মানুষের জন্য কোনো উপকার বয়ে আসবে না, কারণ এই কোর্ট টিকবে না, এই কোর্ট থাকবে না। রাজনৈতিক পট পরিবর্তনে এই কোর্ট ভেঙে যাবে। যেমন কিন্তু যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে অন্যায়কারী ছাড়া পেয়ে যাবে। শেখ হাসিনা যে 15 বছর যে অন্যায়টা করে গেছে দেশের মানুষের উপর, সেই অন্যায়টা আসলে জাস্টিফাই হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে যদি যেভাবে চলছে দেশ, এতে একটা প্রতিবিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে এবং প্রতিবিপ্লব ঘটতে পারে। আর আওয়ামী লীগ অলরেডি শেখ হাসিনার পুত্র জয় ঘোষণা দিয়েছে যে সশস্ত্র সংগ্রামের দিকে বাংলাদেশ যেতে পারে। যদি আমরা ধরে নিই, তাহলে হয়তোবা 1/11 মতো একটা কিছু ঘটতে যাচ্ছে, বা বাংলাদেশে অনেক বড় ধরনের রক্তাক্ত ঘটনা ঘটতে যাচ্ছে। আর সেটা যদি ঘটে, আমাদের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য কতটা ক্ষতিকর হবে, কতটা ভীতিকর হবে, সেটা আমরা আসলে চিন্তাও করতে পারছি না। তবে যত কথাই বলুক, আমাদের সেই 5ই আগস্ট যেমন আমরা তাকিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর দিকে, তখন সেনাবাহিনীর ভূমিকাকে আমরা প্রশংসা করেছিলাম, কিন্তু সেনাবাহিনী পরবর্তীতে সেই ভূমিকাটা রাখতে পারেনি। 1/11 পর বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে গেছিল। 6 মাস কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ টু শব্দটা পর্যন্ত করতে পারেনি। দেশের মানুষ খুব শান্তিতে ছিল,
সেই পরিস্থিতিতে আবার চলে এসেছে যদি সেনাবাহিনী এই মুহূর্তে কঠোর অবস্থানে না যায়, কারণ আমাদের আর কোনো বাহিনী নেই। পুলিশ বাহিনীকে আজকে দেখলাম ধানমন্ডি 32 ভয়ে পালাচ্ছে। যেই পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা সেই পুলিশ ভয়ে পালাচ্ছে। এর মানেটা হচ্ছে পুলিশ বাহিনী বাংলাদেশে আর কোনো মানে কাজ করার মতো অবস্থানে নেই। একমাত্র সেনাবাহিনী, সে যদি কঠোর হস্তে সেটা গুলি করে হোক যেভাবেই হোক, যদি সেনাবাহিনী যদি এখন কঠোর হস্তে বাংলাদেশের এই আইনশৃঙ্খলা বাহিনী কাজটা করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক যেই লোকগুলো যেগুলো ডিস্টার্ব করছে প্রত্যেকটা ব্যক্তিকে যদি তারা গ্রেপ্তার করে বাংলাদেশে এই মুহূর্তে 1-1.5 মাস রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করে, হয়তো বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অবস্থানে যেতে পারে। আদারওয়াইজ রক্তাক্ত কোনো কিছু অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের জন্য। ধন্যবাদ।